সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উদ্বেগ, উৎকণ্ঠা আর গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন গণমাধ্যমে প্রকাশের পর শুক্রবার নিজেদের মধ্যে আলোচনা করেছে প্রধান রাজনৈতিক দলগুলো। তাদের বেশিরভাগেরই মত ডক্টর ইউনূসের নেতৃত্বেই দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। আজকের বৈঠকে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকেও এমন মতামতই তুলে ধরা হতে পারে। চলমান রাজনৈতিক সংকট উত্তরণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছে প্রধান রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন এমন সংবাদে বৃহস্পতিবার যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। পরে তার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি আলোচনায় আসে। এরপর শুরু হয় নানামুখী আলোচনা। বেশিরভাগ রাজনৈতিক দল এ বিষয়ে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ডক্টর ইউনূসকে পদে থেকেই সমস্যার রাজনৈতিক সমাধানের পক্ষে মত দেয়। জানা গেছে শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা একে অন্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপরই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রতিনিধি দল পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর জামাতে থাকবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে এরই মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাওয়া হয়েছে বলে জানা গেছে। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট সমাধানে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একই সঙ্গে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক সংকট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সমাধান করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। এতে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক সংকট সমাধানের উপায় সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করা। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। আওয়ামী লীগের শাসন আমলের সকল নির্বাচনকে বর্জন করার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, তাদের আমলের নির্বাচিত জনপ্রতিনিধি পুনর্বহাল করার দাবি ভুল বার্তা দিতে পারে। আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলই অবৈধ হিসেবেই ঘোষণা করেছি, অবৈধ হিসেবে আখ্যা দিই। ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। এনসিপির সঙ্গে সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে যুক্ত করে অপপ্রচার চালানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে জাতীয় যুব শক্তি ঈদের আগেই সারা দেশে যুব মার্চ করবে বলে জানিয়েছেন
এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। এর আগে সকাল 9টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচি হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। 2000 শহীদদের আত্মত্যাগের একটি স্বীকৃতি, সেই স্বীকৃতিকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপশক্তি তারা রাজপথে বর্তমানে সক্রিয় আছে। জুলাই ঘোষণাপত্র যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে যেন প্রকাশ করা হয়, সেজন্য আমরা অনতিবিলম্বে রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণা করব। কর্মক্ষেত্রে নিরাপত্তাগুলো নিয়ে আমরা কাজ করব। যুবক, নারী এবং পুরুষ দুইজনেরই উভয়েরই সমতা, এগুলো আমাদের সংগঠনের একটা মূল জিনিস হবে। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না জামায়াত, সহায়তা করতে চায়, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে শুরা অধিবেশনে তিনি এমনটি জানান। বলেন, গত কয়েকদিনের ঘটনায় জামায়াত ইসলামী বিচলিত না হলেও সতর্ক দৃষ্টি রাখছে। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া কোনো অবস্থায় সমীচীন হবে না উল্লেখ করেন জামায়াত আমির। আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বদলীয় বৈঠক আয়োজন করার। বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব। আহ্বান জানান মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। এখন সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক, তাহলে জনমনে আস্থা ফিরে আসবে। আমরা এবং এদেশের জনগণ যেন তেন কোনো নির্বাচন আমরা চাই না। নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা নিহত হয়, তাহলে ওরকম একটা নির্বাচন অবশ্যই জনগণ কবুল করবে না, প্রত্যাখ্যান করবে। প্রধান উপদেষ্টা না চাইলেও অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চান আরও 5 বছর ক্ষমতায় থাকতে। তারা ক্ষমতার অপব্যবহার করে এরই মধ্যে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবেলায় জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। যেখানে বলেছেন জুনের পরে আমার 1 মিনিট থাকার ইচ্ছা নাই, সেখানে তারা 5 বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন, এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে। নাম্বার 2, আপনারা জানেন ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তারা ডক্টর ইউনূসের ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন। বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে বিএনপির তারুণ্যের সমাবেশ। আজ শহরের সেন্ট্রাল স্কুল মাঠে বেলা 3-4 দিকে সমাবেশ শুরু হবে। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি। সকাল থেকে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো থেকে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছে। রাজশাহী ও রংপুর বিভাগের লক্ষাধিক তরুণের সমাগম ঘটাতে চায় আয়োজকরা। এইবার আসলে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে নেতাকর্মীরা। রাজশাহী ও রংপুরের এই তারুণ্যের সমাবেশ নিয়ে গোটাল বগুড়ার মানুষ উচ্ছ্বাসিত। এই রকম সমাবেশ এর আগে হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি লোক সমাগম হবে এই আশা প্রত্যাশা করতেছি। আমাদের নেতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যান বলেছেন, দুটি হাতকে কর্মের হাতিয়ারে পরিণত করতে হবে। তেমনি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এই তরুণদেরকে কাজে লাগিয়ে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান, সমৃদ্ধশালী করতে চান। আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং আব্দুস সালাম বাবু। আমরা শুরুতেই যেতে চাই সাইফুল ইসলামের কাছে। সাইফুল, বেলা 3টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, আর বেশি সময় বাকি নেই। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর জাতীয় নেতৃবৃন্দ কারা থাকবেন?
আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আসলে বিকেল 3টেই আজকে তারুণ্যের সমাবেশ শুরু হবে, কিন্তু দুপুর 12টার পর থেকে কিন্তু একটু মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত মাঠে ঠিকভাবে আসতে পারেননি। কিছু সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু মাঠে এসেছেন এবং মঞ্চে এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছেন এবং বিকেল 3টায় আসলে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ সেই কারণে আসলে নির্দিষ্ট সময়ে সমাবেশটি শুরু হবে কিনা সেটা নিয়ে কিন্তু আসলে শঙ্কা তৈরি হয়েছে। এবং আজকের এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি প্রধান অতিথি বক্তব্য রাখবেন। তিনি ইতিমধ্যেই কিন্তু বগুড়া শহরে অবস্থান করছেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও কিন্তু আজকের এই বগুড়াতে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং বিএনপির যে 3টি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারাও কিন্তু সমাবেশে এসে পৌঁছেছেন। তাদের সাথে আমি কথা বলেছি, তারা আসলে বলছেন যে প্রাকৃতিক দুর্যোগ এবং মুষলধারে বৃষ্টির কারণে সমাবেশটা একটু শুরু হতে বিলম্ব হবে। তারপর তারা আশা করছেন আসলে এই রংপুর এবং রাজশাহী বিভাগের যে 122টি উপজেলা রয়েছে সেখান থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা আসবে, সেটা কিন্তু তারা বলছেন। এবং আজকের এই সমাবেশ থেকে আসলে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এবং আগামী দিনে বিএনপির যে করণীয় সেই বিষয়ে কিন্তু নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বিশেষ করে বর্তমানে যে একটি সংকট চলছে সেই সংকট থেকে উত্তরণের জন্য তারুণ্যের যে শক্তি, তারুণ্যের যে অংশগ্রহণ, সেই তরুণদেরকে কিন্তু আজকের সমাবেশ থেকে নানা দিক নির্দেশনা দেওয়া হবে। সব মিলে যেটি বলা চলে আজকের এই তারুণ্য সমাবেশ কিন্তু একটি বিএনপির 3য় সমাবেশ এবং এই সমাবেশকে কিন্তু আজকে সফল করে বিএনপি একটি জাতীয় রাজনীতিতে বার্তা দিতে চায় এবং বিএনপি আসলে প্রমাণ করতে চায় যে তরুণরা বিএনপির সঙ্গে আছে এবং আগামী দিনের যে কোনো সংকট মোকাবেলায় কিন্তু এই তরুণরাই কিন্তু বিএনপির পাশে থাকবে, সেটি কিন্তু আসলে বিএনপি তারা কিন্তু আজকে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি, আমাদের আরেকজন প্রতিনিধি রয়েছেন এই মাঠেই, আমরা সরাসরি চলে যাচ্ছি বাবুর কাছে। বাবু, তো আপনি তো সকাল থেকে রয়েছেন, আমরা দেখেছি যে একটি বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর কিন্তু আসলে মাঠের যে অবস্থা, আসলে এখনকার মধ্যে পরিস্থিতি, সে উপস্থিতি নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি কেমন হবে বলে আপনি মনে করছেন? বগুড়ার সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সাইফুল, আপনাকে জানিয়ে রাখি যে আজকে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও নেতাকর্মীরা ইতিমধ্যেই মাঠে আসতে শুরু করেছে। রাজশাহী এবং রংপুর বিভাগের 16টি জেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন। তারুণের অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে ইতিমধ্যেই নেতাকর্মীরা আসা শুরু করেছেন। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা আমাদেরকে জানিয়েছেন যে তারা যথাসময়ে আজকে সমাবেশ শুরু করবেন। বিকাল 3টায় এই বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠেই সমাবেশের কার্যক্রম শুরু হবে, যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সমাবেশে উত্তরের এই 16 জেলার নেতাকর্মী ছাড়াও তরুণ যুব সমাজের প্রতিনিধিরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং দীর্ঘ সময় যারা ভোটাধিকার থেকে বঞ্চিত, সেই তরুণরা আজকে এই সমাবেশে আসবে। যারা দেশ নিয়ে ভাবেন, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চান, সেই তরুণ সমাজের প্রতিনিধি এবং তরুণ যুবকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। তারাই কিন্তু আজকে মাঠে আসবেন। বেলা 12টার একটু আগে থেকেই আজকে বগুড়ায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে মাঠে কিছুটা কাদা হলেও নেতৃবৃন্দ বলেছেন যে যেহেতু বৃষ্টি শেষ হয়েছে, রোদের দেখা মিলেছে, বেলা 3টা থেকেই তারা সমাবেশ শুরু করবেন এবং বিভিন্ন স্থান থেকেই দলীয় নেতাকর্মীরা আসা শুরু করেছেন। রাজশাহী এবং রংপুর বিভাগের নেতাকর্মীদের বাস এবং অন্যান্য যানবাহন রাখার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে এবং সেই নেতাকর্মীরা সেখানে বাস রেখে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে তারা বগুড়ার এই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন। নেতাকর্মী সহ নেতৃবৃন্দ এবং আয়োজকরা প্রত্যাশা করছেন যে পূর্বের যে কোনো সমাবেশের চাইতে আজকের বগুড়ার সমাবেশ সফল হবে, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, বেগম খালেদা যে এই বগুড়ার পুত্রবধূ, তারেক রহমানের জন্মভূমি এই বগুড়া, যার কারণে বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে তারা আখ্যায়িত করে থাকে নেতাকর্মীরা এবং বগুড়ার মানুষ বিএনপির প্রতি আস্থাশীল বলেই এখানে এই সমাবেশকে সফল করবেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ দলীয় নেতৃবৃন্দ। এবং এই সমাবেশ সফল করার জন্য কিন্তু গত কয়েকদিন ধরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বগুড়ায় অবস্থান করছেন। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সহ বগুড়ার নেতৃবৃন্দ তারা সমাবেশ সফল করার জন্য বগুড়ায় কঠোর পরিশ্রম করছেন। তারা প্রত্যাশা করছেন যে সমাবেশ সফল হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ সাইফুল ইসলামকেও। দর্শক, বগুড়া থেকে বিএনপির তারুণ্যের সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। যাচ্ছি পরবর্তী সংবাদে। অধ্যাপক ইউনূসের পদত্যাগ ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে
পদত্যাগের হুমকি দেন। সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মোহাম্মদ ইউনূস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরির কাজও শুরু হয়েছিল। তবে অন্যান্য উপদেষ্টা তাকে বোঝালে তিনি সিদ্ধান্ত থেকে সরে আসেন। 2024-25 অর্থ বছরের 11তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে তথ্য জানান। সভায় উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা যোগ দেন। অনুমোদনের জন্য 10টি প্রকল্প আজকের সভায় উপস্থাপন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানকে পূর্ব নির্ধারিত বৈঠকে যোগদানে বাধা দিতে সংস্থাটির কার্যালয়ে অবস্থান নিয়েছে সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকারীরা। সকালে সংস্থাটির প্রধান ফটকে অবস্থান নিয়ে চেয়ারম্যানের প্রবেশ ঠেকাতে প্রতিবন্ধকতা তৈরি করেন সংস্কার ঐক্য পরিষদ। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত এনবিআরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে। দিনের কর্মসূচি শেষে বিকেল 4টায় প্রেস ব্রিফিং হবে। গেল মঙ্গলবার সচিবালয়ে সংকট উত্তরণে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর আগে 12 মে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগের ঘোষণা দিয়ে অধ্যাদেশ জারি করে সরকার। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। জুলাই শহীদরা জাতীয় বীর, তাদেরকে দলীয় ট্যাগ দেয়া যাবে না। শনিবার এক আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন। কখনোই ইতিহাসের বীরদেরকে দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। এরা জাতির সম্পদ, এদেরকে জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন কাল স্মরণ করবে। যারা এই 17টি বৎসর পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে, মানুষকে গুম করেছে, এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম মৃত না জীবিত আমরা কেউ জানি না। এখন কি আমরা বলতে পারবো না এর বিচার চাই? ইলিয়াস আলী কোথায়, আমরা কি বলতে পারবো না এটার বিচার চাই? এর বিচার কি হওয়া উচিত না? ওই সময় কাদের ডিউটি ছিল আজকে কি খুঁজে বের করা যাবে না? ওই সময় এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা কারা ছিলেন এবং কে কি করেছিলেন? কাজেই বিচার তো অবশ্যই করতে হবে। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। 22 মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এ পোস্টকে কেন্দ্র করে পাঠানো নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনজীবী। বাজেটে উন্নয়ন ব্যয় কমলেও বরাদ্দ বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। অর্থের প্রবাহ সংকট কাটাতে সহায়ক হলেও বরাদ্দের যথার্থ ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অনিয়ম, অপচয় আর দুর্নীতি বন্ধ করা না গেলে টেকসই জ্বালানি নিশ্চিত করা সম্ভব হবে না। নতুন বাজেটে তাই সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেখতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ,
এমন স্লোগানকে সামনে রেখে কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে গেছে আওয়ামী লীগ সরকার। 15 বছরে 5,700 মেগাওয়াট থেকে উৎপাদন সক্ষমতা উঠেছে 30,000 মেগাওয়াটে, অথচ চাহিদা সর্বোচ্চ 16,000 মেগাওয়াট। অপ্রয়োজনীয় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভাড়া গুনতে হয়েছে $300 কোটি। দ্রুত সরবরাহ আইন করে সকল অনিয়মের দায়মুক্তি দিয়েছে শেখ হাসিনার সরকার। এভাবে 1.5 দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংঘবদ্ধভাবে লুট করা হয়েছে 72,000 কোটি টাকা। আর এজন্য প্রতি বছর বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিতে হয়েছে অর্থ মন্ত্রণালয়কে। সরকার পরিবর্তন হলেও এবারও বড় বরাদ্দ যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেয়া হচ্ছে 32,000 কোটি টাকার বেশি। এখানেই উঠছে প্রশ্ন, আসলে কি এত অর্থের প্রয়োজন, নাকি আগের মতোই অব্যাহত থাকবে লুটপাট? প্রত্যেকবার আমরা দেখেছি এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরে 80% গেছে বিদ্যুতে, আর মাত্র 20% গেছে এনার্জিতে, এবং সেই 20%ও আবার অন্যান্য খরচায় গেছে, ড্রিলিং এর জন্য যায় নাই। এত অর্থ বরাদ্দের পরও নিশ্চিত হয়নি বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ। গ্যাস সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। সরকারের তো এটা ভাবতে হবে যে গত 1 বছরে 110টা তৈরি পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এই গ্যাস এবং বিদ্যুতের অভাবে। যতক্ষণ পর্যন্ত নিজস্ব গ্যাস না পাচ্ছি, আমদানিটাও বাড়াতে হবে, বাড়িয়ে আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি দেশের শিল্প কলকারখানাকে উন্নতি করতে চায়। আগামী অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার, কিন্তু তা কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ক্যাপাসিটি পেমেন্টের মতো বিষয়গুলোকে বাদ না দিতে পারেন, এবং একই সাথে এখানে বিদেশি বিনিয়োগকে যদি আকৃষ্ট না করেন, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে, তাহলে জ্বালানি ক্ষেত্রের যে সংকটটি রয়েছে, আর্থিক সংকট, এটি অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক উন্নতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস বিদ্যুতের চাহিদা। সেই চাহিদা পূরণে ব্যর্থ হলে থমকে যেতে পারে প্রবৃদ্ধির চাকা, এমন আশঙ্কা বিশ্লেষকদের। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকলে নিকট ভবিষ্যতে বড় সংকটের মুখে পড়বে দেশের শিল্প খাত। তাই এই খাতকে সুরক্ষায় দরকার পরিকল্পিত বাজেট এবং বরাদ্দের সঠিক বাস্তবায়ন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকার সরে না আসলে চট্টগ্রাম বন্দরকে শাটডাউন করে দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক দল। সকালে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শ্রমিক দল নেতা ও সাবেক সিবিএ নেতা মোহাম্মদ হুমায়ুন কবির এই হুঁশিয়ারি দেন। এ সময় বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল, তাই বিদেশি কোম্পানিকে দেয়া অযৌক্তিক। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এ ধরনের কোনো স্পর্শকাতর স্থাপনা বিদেশিদের হাতে যেতে পারে না বলেও মন্তব্য করেন তারা। নিউজ 24 সংবাদে সময় হলো আরও একটা বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর ক্রেডিট বর্ধিতকরণ প্রকল্প CES এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি জানান, ডিজিটাল ব্যাংকের পূর্বের অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না। বলেন, আগের লাইসেন্স বাতিলে এখনও সিদ্ধান্ত হয়নি। গভর্নর জানান, দেশ থেকে পাচার করা অর্থে বিদেশে গড়ে তোলা সম্পদ ফ্রিজে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর ভূমিকা ইতিবাচক। এসব সম্পদ দেশে ফিরিয়ে আনতে দ্রুত কার্যক্রম শুরু করার পাশাপাশি অন্যান্য রাষ্ট্রেও এসব সম্পদ যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারে কাজ চলছে। আবার রিভিউ করছি। আমরা মনে করছি যে আগে যেভাবে দেওয়া হয়েছিল যেসব কনসিডারেশনে দ্যাট ওয়াজ নট দ্য রাইট ইস্যু, ফলে সাকসেসফুল হয়নি। আমরা ওটাকে পুরোটা রিভিউ করব, করে নতুন করে আবার। সেক্ষেত্রে আগের যারা লাইসেন্স পেয়েছিল সেটাকে বাতিল করবে, সেটা সিদ্ধান্ত হয়নি, থাকতেও পারে, বাট আমি এখনো কিছু বলছি না। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন মাঠে নামবে বাংলাদেশ, আর সেই ম্যাচে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও সমিত সোমের।
এই দিনটা ইতিহাসে লেখা থাকবে, কারণ এ মাঠেই প্রথমবারের মতো ঘরের মাঠে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হচ্ছে হামজা চৌধুরী, সমিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা টিকিটের গায়ে লাগানো দামের কারণে যেন আটকে না যায়, সেই প্রত্যাশা সাধারণ দর্শকদের। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।